আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দেখো, গত ক্লাসে আমরা গ্রিন হাউসটা দেখেছিলাম। আজকে আমরা পড়ব যে গ্রিন হাউস প্রভাবটা কি এবং এই গ্রিন হাউস গ্যাস কি, এটা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা গ্রিন হাউসটা কি পড়েছিলাম? গ্রিন হাউস হচ্ছে কি একটি কাচের তৈরি ঘর, যেটাতে কি হয়, ভেতরে সূর্যের তাপ আটকে থাকে। হ্যাঁ, তাহলে কি গ্রিন হাউস হলো একটি কাচের তৈরি ঘর যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে। হ্যাঁ, তাহলে দেখো এই পৃথিবীর বায়ুমণ্ডলও কি করে, গ্রিন হাউসের ন্যায় কাজ করে। হ্যাঁ, তাহলে কি বলেছি আমি, যে এই পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেটাও গ্রিন হাউসের ন্যায় কাজ করবে। তাহলে বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হলো কি পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর, অর্থাৎ বাতাসের স্তর। হ্যাঁ, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আমরা জানি কি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে এবং বিভিন্ন প্রকার গ্যাস রয়েছে। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে তা গ্রিন হাউসের কাছের দেয়ালের মতো কাজ করে। হ্যাঁ, তাহলে কি এটা কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল করো যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কিসের মতো কাজ করে, জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড যে গ্রিন হাউসের কাছের দেয়ালের মতো কাজ করে। তাহলে ওই কাছের কি করছিল, যে কাচ দিয়ে সূর্যের তাপটা ঘরের ভিতর প্রবেশ করেছিল, কিন্তু বের হওয়ার সময় কিছু তাপ আটকে গিয়েছিল, যার কারণে কি হয়েছিল, ভেতরের ঘরটা গরম ছিল, গরম থাকে। তাহলে এখানেও দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা হচ্ছে কাচের মতো কাজ করতেছে, সেটার কি করবে, কাচের মতোই কাজ করবে, অর্থাৎ তাপটা কি করবে, এর ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে দেখো দিনের বেলায় যে সূর্যের আলো বায়ুমণ্ডলের ভিতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে, দেখো এটাকে যদি তুমি ঘর ধরো, হ্যাঁ এটা মনে করো যে পুরোটা একটা ঘর, এটা হচ্ছে কাচের দেয়াল আর এটা হলো ভিতরের ঘরটা। এই কাচের দেয়ালটাকে যদি আমরা এখন কি বায়ুমণ্ডল ধরি, অর্থাৎ এখানে যদি কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্প আছে চিন্তা করি, এই যে সূর্যের তাপ, এই সূর্যের তাপ কি করে, সূর্যের আলোটা বায়ুমণ্ডলের ভেতর দিয়ে কি করে, এই কাছের ঘরে মানে ঘরে, অর্থাৎ এখানে আমরা ঘর সমান কি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ পৃথিবী। হ্যাঁ, যদি আমরা চিন্তা করতাম যে এটা কাচের ঘর, এটা কাচ, তাহলে এটা হচ্ছে কি কাচের ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারতেছে। তাহলে এখানে আছে কি বায়ুমণ্ডল আর এটা হচ্ছে পৃথিবী। তাহলে এই সূর্যের তাপ বায়ুমণ্ডলের ভেতর দিয়ে কোথায় আসতেছে, ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীতে এসে পড়তেছে এবং কি করে আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই রাতে কি হয়, ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে যায়। রাতের বেলা এই ভূপৃষ্ঠ থেকে কি করে, তাপটা বায়ুমণ্ডলে ফিরে যায় এবং কি হয়, যেহেতু তাপটা সে ছেড়ে দিচ্ছে, তাপ চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে ভূপৃষ্ঠটা শীতল হবে। কিন্তু কিছু তাপ কি করে, বায়ুমণ্ডলের যে গ্যাস রয়েছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে তার কারণে যেতে পারে না, আটকে থাকে। ফলে কি হয়, রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। এই তাপ ধরে রাখার ঘটনাকে আমরা কি বলবো, গ্রিন হাউস প্রভাব। ঠিক আছে, এই তাপ ধরে রাখার ঘটনাকে হলো তাহলে কি গ্রিন হাউস প্রভাব। আর যে তাপ ধরে রাখার জন্য যে সকল গ্যাস দায়ী তাদেরকে আমরা কি বলবো, গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, তাহলে দেখো তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাসগুলাই হলো কি গ্রিন হাউস গ্যাস। তাহলে দেখো যে মানুষের কর্মকাণ্ড এবং বৈশ্বিক উষ্ণায়ন, এই বৈশ্বিক উষ্ণায়নটা কি, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো কি বৈশ্বিক উষ্ণায়ন। আমরা আগের ক্লাসে পড়েছি যে দিন দিন কি হচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। তাহলে এই যে গড় তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে এটাই হলো কি বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে এটা দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নটা হচ্ছে। সেই সব কর্মকাণ্ডের মধ্যে কি আছে দেখো, যে আমরা যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা, যানবাহনের ধোঁয়া, হ্যাঁ এই বিভিন্ন রকম আমরা যানবাহন চালাতে, এটা আমরা আগে পড়েছি যে আমরা বিভিন্ন রকম যানবাহন চালাতে কি করি, গ্যাস তেল ইত্যাদি ব্যবহার করে এবং এগুলো পোড়ানোর ফলে বিভিন্ন রকম ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয়, যা কি করে বায়ুকে দূষণ করে। এই যে বায়ু দূষণের যে কারণগুলো সেগুলোই কিন্তু যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
প্রাকৃতিক গ্যাস, এগুলো জীবাশ্ম জ্বালানি যে পোড়ায় এগুলাই হচ্ছে কি করে বৈশ্বিক উষ্ণায়নটা বাড়ায়। হ্যাঁ, কারণ কি এগুলো পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে আমরা জানি কি এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা গাছপালা আমাদেরকে কি করে অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তাহলে দেখো বনভূমি আমরা যদি তোমার গাছপালা কেটে ফেলি অর্থাৎ বনভূমি যদি ধ্বংস করে ফেলি তাহলে দেখা যাচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমে যাবে। এবং শোষণ বলতে কি গ্রহণ, অর্থাৎ আমরা যদি গাছে যদি না থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড তো গ্রহণ করবে না, যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে আছে সেগুলো থেকে যাবে এবং অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। কেন কমবে? কারণ গাছ না থাকলে অক্সিজেন আসবে কোথা থেকে? তাহলে সেজন্য কি হচ্ছে যে বনভূমি ধ্বংসের ফলে কি হবে, গাছপালার যদি আমরা কেটে ফেলি তখন এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? আর দেখা গেছে যে এই যে বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাই কিন্তু কি করেছিল আমাদের তাপটা ধরে রেখেছিল, যার কারণে কি হয়েছিল পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছিল, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছিল। ঠিক আছে, তাহলে দেখো বিভিন্ন প্রকার যানবাহনের চালানোর ফলে বা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে, তারপর হচ্ছে কি বনভূমি ধ্বংসের ফলে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, আর আমরা যে শক্তির অপচয় করছি এসব থেকে। তাহলে দেখো যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের কি কি হচ্ছে, এটা দিয়েছে দেখো হিমালয় পর্বতমালার উপর হিমবাহ 1921 সালে কীরকম ছিল আর 2009 এসে কেমন হচ্ছে। তাহলে আমরা যদি তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি হিমালয় পর্বতমালার হিমবাহ অর্থাৎ বরফ গলনের হাত থেকে আমরা কি করতে পারি, বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টা নিশ্চিত হতে পারি। হ্যাঁ, কারণ কি দেখা যাচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফগুলো কি হচ্ছে গলে যাচ্ছে, যেহেতু বরফ গলে যাচ্ছে তাই কি হচ্ছে সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এবং এর ফলে কি হয় সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে জলবায়ু পরিবর্তন দেখো, জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলা আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি যে পরিবর্তনে বিভিন্ন প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করে এবং দুর্যোগ আরও ভয়াবহ করে তুলবে। কারণ আমরা জানি জলবায়ু যখন পরিবর্তন হয় তখন বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় এবং এগুলো যদি আরও বেশি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয় তখন কি হবে, আমরা আরও বেশি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হব। তাহলে কি কি হবে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে, তারপর হঠাৎ করে দেখা যাবে বেশি বৃষ্টি হচ্ছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে কি টোটালি বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ বন্যা হয়ে যাবে, না হলে খরা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সমুদ্রের পানির যখন উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীতে কি হবে, সমুদ্রের পানি যখন বেড়ে যাবে তখন কোনো ওই পানি নদীতে চলে আসবে না, তখন কি হবে নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করে ফেলবে। আর এইগুলো কি করবে আমাদের ফসলের জন্য কিন্তু খুব ক্ষতিকর হয়ে যাবে, কারণ আমরা জানি কি এই নদী থেকে কিন্তু আমরা আমাদের জমিতে সেচ দিয়ে ফসল উৎপাদন করি। যদি নদীতে এই লবণাক্ত পানি চলে আসে তখন কি হবে, আমাদের ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে যাবে। হ্যাঁ, তাহলে দেখো জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলার জন্য আমরা দুটি কৌশল অবলম্বন করতে পারি। এক হচ্ছে কি এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটার হারটা কমানো, অর্থাৎ কিভাবে আমরা এই পরিবর্তনটা কমাতে পারি। এবং অপরটি হচ্ছে দেখো যে এই যে পরিবর্তন হয়ে গেছে জলবায়ু, এই পরিবর্তনের সাথে আমরা কীভাবে খাপ খাইতে পারি, কীভাবে আমরা এটার সাথে তাল মিলিয়ে, খাপ খাওয়া মানে হচ্ছে তাল মিলিয়ে চলা। মনে করো এখন আমার অভ্যাস হচ্ছে আমি একদম লাইট অফ করে দিয়ে ঘুমাবো বা একদম কোনো সাউন্ড থাকতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে আমি কোনো অনুষ্ঠানে গিয়েছি বা কারো বাসায় গিয়েছি বা আমার বাসার অবস্থা এরকম, তাহলে আমি এখানে কিভাবে খাপ খাওয়াচ্ছি। যেমন তুমি যদি মনে করো আমরা তো আগে শ্রেণীকক্ষে এসে আমরা পড়াতাম বা তোমরা ক্লাসে এসে পড়েছো, এখন আমাদের কি আমি তোমাকে এভাবে অনলাইনে পড়াচ্ছি, তুমিও সেভাবে ইউটিউব থেকে পড়তেছো, তাহলে এটা কি আমরা কিন্তু এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পেরেছি, অর্থাৎ অভ্যস্ত হয়ে গিয়েছি। ঠিক আছে, কারণ যেহেতু আমরা ক্লাসে যেতে পারছি না সেক্ষেত্রে আমরা এই পরিস্থিতির সাথে তাল মেলানোর জন্য আমরা যে কোনো বা আমরা নিজেদেরকে সেভাবে মানিয়ে নিয়েছি, এটাই হচ্ছে খাপ খাওয়ানো। তাহলে এটাকে আমরা আরেকটা কি বলি,
অভিযোজন। হ্যাঁ, তাহলে জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য কি করতে হবে? কতগুলো উপায় আছে যে বায়ুমণ্ডলে কি করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমাতে হবে। কারণ জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে কি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। তাহলে এই পরিমাণ কমানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা যেটা আগে বলেছিলাম যে মানুষের যেসব কর্মকাণ্ডে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে সেসব কর্মকাণ্ড করা যাবে না। অর্থাৎ মনে করো আমাদের গাছপালা কাটা যাবে না, অর্থাৎ কি করতে পারবো না, আমরা বনভূমি ধ্বংস করতে পারবো না, আমাদের গাছপালা লাগাতে হবে। ঠিক আছে, আমরা জীবাশ্ম জ্বালানির আমাদের ব্যবহার কমাতে হবে। তারপর হচ্ছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কোনগুলা? এই যে সৌরশক্তি, বায়ু শক্তি, হ্যাঁ, এগুলোর ব্যবহার বাড়াতে হবে। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছে, এগুলো হচ্ছে কি এইসব কর্মকাণ্ডের ফলে আমরা জলবায়ু পরিবর্তনের হারটা কি করতে পারবো? কমাতে পারবো। হ্যাঁ, তাহলে অভিযোজনটা দেখো, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। পৃথিবীর বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তাহলে আমাদের যদি যেটার সাথে খাপ খাওয়াতে হবে এবং এই বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হলো, অর্থাৎ যে জলবায়ু পরিবর্তন হয়েছে, অর্থাৎ পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি সেটাই হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। হ্যাঁ, তাহলে এগুলা কি? এটার উদ্দেশ্য কি অভিযোজনে? জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো এবং পরবর্তী পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ। তাহলে কি কি আছে এটার মধ্যে? যে বন্যা, ঘূর্ণিঝড়, আশ্রয়কেন্দ্র নির্মাণ। তাহলে কেন সেটা? যে হঠাৎ করে যদি বন্যা হয় বা ঘূর্ণিঝড় হয়, কারণ যেহেতু আমাদের জলবায়ুটা পরিবর্তন হচ্ছে, তাহলে এগুলো কিন্তু হবে প্রাকৃতিক দুর্যোগগুলো, যাতে তখন আমরা কি করতে পারি? একটা আশ্রয়কেন্দ্রে আশ্রয়কেন্দ্র থাকলে হবে কি আমরা সেখানে আশ্রয় নিতে পারবো, তাহলে আমাদের মৃত্যুর ঝুঁকি বা আমাদের ক্ষয়ক্ষতির ঝুঁকিটা কমবে। তাহলে উপকূলীয় বন সৃষ্টি, অর্থাৎ সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের উপকূলে বন সৃষ্টি করা। কারণ আমরা কি জানি, এই গাছপালা কি করবে? প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। তাহলে লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন। যেহেতু আমাদের সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, নদীর পানিতে সেই পানি, লবণাক্ত পানি প্রবেশ করতেছে। হ্যাঁ, তাহলে পরিবেশ কি হচ্ছে? লবণাক্ত। সেখানে তাহলে যাতে ওই লবণাক্ত পানি যদি আমি ফসলে দিই, ওই ফসলগুলো যাতে টিকে থাকতে পারে এমন ফসল আমাদের কি করতে হবে? উদ্ভাবন করতে হবে। হ্যাঁ, জীবনযাপনের ধরন পরিবর্তন। হ্যাঁ, এগুলো হচ্ছে তাহলে আমাদের অভিযোজন। হ্যাঁ, তাহলে এখানে কয়েকটা ছবি দিয়েছে যেগুলো কি করবে? জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। হ্যাঁ, তাহলে কি দিয়েছে? যে বৃক্ষরোপণ, ঘূর্ণিঝড়, আশ্রয়কেন্দ্র। হ্যাঁ, এখানে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের তালিকা দিয়েছে। তাহলে দেখো এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, যে গ্রিন হাউস প্রভাব কি, বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে, জলবায়ু হতে পারে মানুষের। তাহলে দেখো এখানে কি জলবায়ু পরিবর্তন হতে পারে, এখানে পরিবর্তন হবে। ঠিক আছে, যে পরিবর্তন হতে পারে মানুষের এমন দুটি কর্মকাণ্ড উল্লেখ করো। জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য তোমার 5টি করণীয় উল্লেখ করো। 5. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? 6. জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে অভিযোজনের 4টি কৌশল লেখো। 7. জলবায়ু পরিবর্তনের 2টি প্রভাব লেখো। 8. বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রভাব লেখো। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমাদের সিলেবাসটা শেষ হয়েছে। তোমরা বিশেষ করে আমি কিন্তু তোমাদের ক্লাসে আগেও বলেছি, তোমরা একটু যে পিএসসির যে প্রশ্নগুলো আসছে সেগুলোতে একটু জোর দাও। হ্যাঁ, আর আমি তো তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, কিন্তু অনেক প্রশ্ন হয়, এখানে অনেকগুলো প্রশ্ন হয়, তোমরা একটু ভালোভাবে দেখবে। বিশেষ করে প্রশ্নগুলো যেগুলো পিএসসির প্রশ্ন আসছে সেগুলোর প্রতি তোমরা একটু নজর দেবে।
ঠিক আছে, তাহলে ভালো করে প্রস্তুতি নিবে, ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।